সদ্য ভোটে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার মতো অবস্থায় একটি রাজনৈতিক দল, তার নেত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেই ক্ষমতা, হাতে নেই সেই রিমোট কন্ট্রোল, পুলিশ নেই, প্রশাসন নেই, আর নেই চোখ রাঙানি করবার মতো বা সেই চোখ রাঙানি দেখবার মতো আশপাশের লোকজন। ফলত তার পাশে আর কিছুই নেই। আর এই নেই এর মধ্যে ধরা পড়ে গেল তার একটা বিশেষ উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য এখন সারা পশ্চিমবঙ্গের মানুষের মতো আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছেও আশা করি ধরা পড়ে গেল। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকে রেড রোডে ঈদের নামাজ হলো না। অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে ব্রিগেড ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানেই তারা নামাজ পাঠ করলেন। মুসলিম সম্প্রদায়ের মানুষজন আজকে তাদের ঈদের যে রীতিনীতি মেনে। ফলত কলকাতার যে সমস্ত রাজপথগুলো, সেই রাজপথগুলো আজকে অনেক যানজট মুক্ত। অন্যান্য কোনো বছরের পর বছর ধরে এই দিনটাতে যা মানুষ দেখতে পেত না। এবার এই জায়গার পরিবর্তন, এই শুধুমাত্র জায়গার পরিবর্তনটাই কিন্তু আসল নয়। আসল হচ্ছে একটি মানসিকতার পরিবর্তন, আসল হচ্ছে একটি নিয়ম বা শাসন। সেটা কিসের? আইনের শাসন। সেই আইনের শাসনটা প্রতিষ্ঠিত করা, যেখানে শাসকের ইচ্ছা মতো আইনটা চলবে না। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে ধর্মের মানুষ সেই ধর্মের যে উৎসব, অনুষ্ঠান, আচার, রীতিনীতি, সেগুলো তারা নিজেদের মতো শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে তাদের মধ্যে পালন করবেন। এটাই হচ্ছে সভ্য সমাজের সংস্কৃতি। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা জিনিস অনুপস্থিত। সেটা কি? একদম রীতি বহির্ভূতভাবে, আবার বলছি, বহু আমার সংখ্যালঘু মুসলিম বন্ধুদের কাছ থেকে শোনা, যেটা ভোটের আগে আমি এই নিয়ে অনেক কথা আপনাদের সামনে বলেছি, তাদের কাছ থেকেই শুনেছিলাম যে সেটা রীতি বহির্ভূত। সেটা কি? সেটা হচ্ছে ওই রেড রোডের নামাজে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের, তখন কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাজির হয়ে যাওয়া। এবং শুধু হাজির হয়ে যাওয়াতেই ব্যাপারটা শেষ হয় না। সে অতিথি হিসেবে কেউ যদি কাউকে নিমন্ত্রণ করেন, তিনি পাশে গিয়ে সেখানে বসতে পারেন, ইত্যাদি, সঙ্গে থাকতে পারে। কিন্তু সেখানে ব্যাপারটা আপত্তিকর নয়। আপত্তিকর হচ্ছে ওই নামাজের মঞ্চ থেকে আরেকটি সম্প্রদায়কে, হিন্দু সম্প্রদায়কে বিশেষত কুরুচিকর মন্তব্য করা, তীব্র ধিক্কার জানানো, এবং সেখান থেকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য রাজনৈতিক বিভিন্ন রকম কর্মসূচি, তাদের নিন্দা করা, তাদের কর্মসূচিগুলোকে নিন্দা করা, এবং একই রকম ভাবে বিজেপি এবং হিন্দুত্ব এই সমস্তগুলোকে মিশিয়ে দিয়ে যতটা পরিমাণ একটি উষ্মা প্রকাশ করিয়ে দেওয়া যায় একটি সম্প্রদায়ের মধ্যে, এবং আর একটি সম্প্রদায়কে ছোট করে, অপমান করে, এবং সেই পদ্ধতিটা বছরের পর বছর লাগাতার তিনি চালিয়ে গেছেন। এখন মজা হচ্ছে, সামনে তো এই মুহূর্তে একদম মুখে মুখে আর কোনো ভোট নেই, বরং সদ্য ভোটে 1 মাসও পার হয়নি, পুরো রাজ্যের জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে পরিত্যক্ত বা পরিত্যাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই দলটাকে। আর পড়ে থাকছে যেটা, এই সংখ্যালঘু সমাজের কথা যদি বলা হয়, বা মুসলিম সমাজের এই যে আজকে যে অনুষ্ঠানটা, সেটার মধ্যে দিয়েও যদি দেখা হয়, খেয়াল করে দেখুন, আজকে এই ভোট সামনে নেই বলে তার হাতে
ভোটকে করায়ত্ত করার ক্ষমতা আর নেই বলে, তার হাতে পুলিশ নেই বলে, তার হাতে প্রশাসন নেই বলে, আজকে খেয়াল করে দেখুন, তার নাকি ঈদের নামাজে বা এই সমস্ত অনুষ্ঠানে এত প্রীতি ছিল মুসলিম সমাজের ওপর, কিন্তু আজকে তিনি এগুলো নেই তো। আর উনি বুঝতে পেরে গেছেন ওনার ওই দল আর জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াবে না, ওনার রাজনৈতিক জীবনটাও শেষ। এবার তিনি ছবি আঁকা, মাঝে মধ্যে কবিতা লেখা, সেই কবিতা উনিই পড়বেন, এগুলো করতে পারেন। আমার একটা অংশ হয়তো অনুমান করছে অনেক মানুষ যে চণ্ডী পাঠের মন্ত্রগুলো এবার বসে বসে একটু পড়ে নিচ্ছেন, যদি ঠিকভাবে উচ্চারণ করতে পারেন। এবার তিনি সরস্বতী পুজোর মন্ত্র এবার একটু ঠিকভাবে বারবার করে পড়ে পড়ে দেখছেন একাকী ঘরে বসে, যদি এবার ঠিক একটু উচ্চারণ করতে পারেন, যদি এবার গভর্নমেন্টকে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এই উচ্চারণটা পর্যন্ত তিনি যেতে পারেন, অথবা ওই যেটা বলেছিলাম বারবার করে যে এটা কি বলছেন, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সির জায়গায় লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, এইগুলো যদি কোনো হোম টিউটার রেখে টেকে শেখার চেষ্টা করেন, এখন ওনার এখন অবসর বিনোদন, অবসর কাটানোর অসংখ্য সময়। আর মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে যে যাক বাবা, ওই ঈদের নামাজে গিয়ে আবার উৎপাত শুরু করবে না। মানুষ হাঁপ ছাড়ছে, আশা প্রকাশ করছে যে আবার এই যাকে বলা হয় পিতৃপক্ষ, শ্রাদ্ধপক্ষ, সেই শ্রাদ্ধে পক্ষে এসে আবার তিনি দুর্গাপুজোর উদ্বোধন করতে আসবেন না, সুন্দর করে একটি প্রতীকী যাতে সেটাকে হিজাব মতো দেখায় সেইটাকে পড়ে নিয়ে। ফলত তিনি দুটো সম্প্রদায়কেই তাদের ধার্মিক রীতিনীতি এই সমস্ত দিক থেকে তিনি লাগাতার অপমান করে গেছেন। আর তার মাঝখান থেকে তিনি গুণে গেছেন কোন কোন জায়গা থেকে কোন কোন ব্যাপারে কবে ভোটে কতটা ভোটের অ্যাডভান্টেজ কোন ভাবে পাওয়া যায়। আর এই সূত্রে এই যে এটা তো ভোটের একদম সংখ্যাতত্ত্ব, এটা নিয়ে তো আর অস্বীকার করবার কোনো জায়গা নেই সুধী দর্শক বৃন্দ। সেটা হচ্ছে কি যে যতগুলো ইলেকশন গেছে এবং আমাদের যদি এবারকার বিধানসভা নির্বাচনটাকেও আমরা ধরি, সেটা এই রাজ্যের সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগুরু সম্প্রদায়, যেটা কারণ বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পার্সি এরাও তো সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু তাদের মধ্যে সংখ্যাগুরু সম্প্রদায় যেটা, সেটা হচ্ছে মুসলিম সমাজ। তাহলে এই মুসলিম সমাজ তাদের যে রীতিনীতি, তাদের যে ধার্মিক পদ্ধতি, সেই সমস্ত ধার্মিক পদ্ধতি, তাদের যে তোষণ, এই তোষণটা ঠিক কতটা তাদের সামাজিক উন্নয়নে কাজে লেগেছে এবার ঠান্ডা মাথায় বুঝতে পারবে। কারণ এবারের ভোটটাও কিন্তু তারা মোটামুটি সংখ্যাতত্ত্বের বিচারে যেটা দেখা যাচ্ছে, তারা একত্রিতভাবে ওই তৃণমূল কংগ্রেসকেই দিয়েছিলেন। এখন যত দিন যাবে, যত প্রধানমন্ত্রী মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এইটা যত আস্তে আস্তে সমাজে প্রতিষ্ঠিত হবে, যত ভারতের সংবিধান, তার নিয়ম কানুন, বিএনএস এই সমস্তগুলো মেনে সমাজ চলতে শুরু করবে, যত বেশি এই রকম সুষ্ঠুভাবে ঈদের নামাজ হবে, যত বেশি সুষ্ঠুভাবে দুর্গাপুজোর বিসর্জন হবে, আর কোনো রকম কেউ বাধা দেবে না এই সমস্ত বিষয়গুলোতে, তত বেশি সমাজ বুঝতে পারবে যে এবার তাদের আসল উন্নয়নগুলো ঠিক কোন জায়গায় প্রয়োজন। বিশেষত কারা বুঝতে পারবে? বিশেষত ওই সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগুরু সমাজ, মুসলিম সমাজ বুঝতে পারবে, যেটা আমি বারবার করে বলতাম, কেন তাদের ঘর থেকে, গ্রাম থেকে, গ্রামাঞ্চল থেকে, ছোট শহর, বড় শহর থেকে, তাদের মধ্যে থেকে কেন আইপিএস বেরোয় না, কেন আইএএস বেরোয় না, কেন শয় ডাক্তার বেরোচ্ছে না, কেন শয় টিচার বেরোচ্ছে না সরকারি চাকরির ক্ষেত্রে, কেন এই মুসলিম সমাজ
পিছিয়ে থাকছে, তার কারণ সামগ্রিকভাবে তাদের লেখাপড়া, পড়াশুনোর জায়গার তার মানোন্নয়ন দরকার, স্বাস্থ্যের মানোন্নয়ন দরকার, সামাজিক ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা, সুষ্ঠু জীবনযাপন, এই সামগ্রিক একটা মানোন্নয়ন দরকার। আর এই সামগ্রিক মানোন্নয়নের বদলে এনাদেরকেই এই মমতা বন্দ্যোপাধ্যায়, ওই স্বৈরাচারী নেত্রী, যা হয়তো পৃথিবীর ইতিহাসে বিরল, এরকম দেখা যায় না খুব সহজে। তার কারণ আপনাদেরকে আগে একটা এপিসোডে বলেছিলাম, গাদ্দাফি, চাউসেস্কু, সাদ্দাম হুসেন, এই সমস্ত শুধুমাত্র স্বৈরাচারী শাসক না, যাদের বৈভব পৃথিবীকে আলোড়িত করে দিয়েছিল, যাদের ঘরের মধ্যে সোনা দিয়ে বাঁধানো থাকতো দেওয়াল, ফার্নিচার, এমনকি বাথরুমের কমোড পর্যন্ত, সেগুলো দেখে যারা চমকে চমকে উঠেছিল, আজকে আর এদের দেখে চমকে উঠছে না। যেখানে দক্ষিণ 24 পরগনা থেকে একদম শুরু করে সেই পাহাড় পর্যন্ত, কোচবিহার পর্যন্ত, যেখানে যত তোলাবাজ, যত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী, ওই কি বলে কর্মাধ্যক্ষ, প্রধান, কাউন্সিলর, চেয়ারম্যান, এই সমস্ত ধরা পড়ছে, এ তো আমার মনে হচ্ছে ধুস, ও চাউসেস্কুর ওই প্রাসাদ, ও তো কিচ্ছু ছিল না। এরা এক একটা তো গ্রামে, গ্রামাঞ্চলে এক একটা অসংখ্য চাউসেস্কু, আর তাদের যে মাথা, ওই অশান্তিনিকেতন, আমি বলি ওই অশান্তিনিকেতন, যেখান থেকে তাদের পরিচালনায় সারা রাজ্যের মানুষের জীবন অশান্তিতে ভরিয়ে দিয়েছিল, আর ওই টালির চালার নামে তার ভিতরে বসে থেকে যে ভয়ঙ্কর স্বৈরাচারী সাম্রাজ্যটা তিনি চালাতেন, মানুষ হাঁপ ছেড়ে বাঁচছে আর চোখ চেয়ে দেখছে যে কি সর্বনাশ, এত কিছু হতে পারে। যাই হোক, আজকে যে প্রসঙ্গটা নিয়ে এই এপিসোডটা শুরু করেছিলাম, যে একটি সামাজিক ধর্মীয় অনুষ্ঠান বা পরব যেটা বলা হয়, সেটি কতটা সুষ্ঠু, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে হতে পারে। কেন বলুন তো? ওই একটা মাত্র মানুষ নেই, তার হাতে কিচ্ছু নেই, ক্ষমতা নেই, পুলিশ নেই, প্রশাসন নেই, উস্কানি দেওয়ার মতো সোনার আর লোক নেই। ফলত যে উচ্ছিষ্ট অংশ, যাদের দিয়ে ব্যবহার করে উনি এই কাজগুলো করাতেন, আমি অবশ্যই বলি এ দেশীয় রাষ্ট্রবাদী যে সমস্ত মুসলিম সমাজ, তারা এবার ভাবার দরকার, তাদের ভাবার দরকার যে তাদের এই মানুষটা কিভাবে, বা এই মানুষটার দলটা কিভাবে ঠকিয়েছে। তার কারণ কি? আজকে সবাই ধোয়া তুলসী পাতা হয়ে গেলে তো চলবে না বাবু। আজকে রেড রোডে যেমন উনি চলে গিয়ে দাঁড়িয়ে পড়তেন, মাথায় গামছা হোক বা ওই কি বলে হিজাব হোক, ওই সমস্ত বেঁধে টেঁধে নিয়ে, তেমনি ওই তৃণমূল কংগ্রেসের বহু হিন্দু নেতা নেত্রী, তারাও তাদের এলাকায় ঠিক ওই একই রকম অঙ্গভঙ্গি করতে করতে তাদের ওই অনুষ্ঠানের মধ্যে ঢুকে যেতেন। ফলত সমস্ত, দুটি সম্প্রদায় বলুন, অন্যান্য সম্প্রদায় বলুন, সবারই এই ধরনের আচার অনুষ্ঠানগুলো ডিস্টার্বড হয়ে গেছিল। আর এই জায়গার থেকেই সূত্রপাত, সামাজিকভাবে পুরো সমাজটা ডিস্টার্বড হয়ে গেছিল, বিশৃঙ্খল হয়ে গেছিল, অরাজক হয়ে গেছিল। আর ওই উচ্ছিষ্ট শ্রেণী, যাদেরকে কাজে লাগিয়ে তিনি সেই ভোট ব্যাংকে ভোট চুরিটা করতেন, এই সমস্ত উৎসব অনুষ্ঠান বিভিন্ন রকমের নন ইস্যুকে ইস্যুতে পরিণত করে, আন্দোলন করে, চতুর্দিকে তাণ্ডব করে, সরকারি সম্পত্তিকে নষ্ট করে, লোকের ঘর বাড়ি ভাঙচুর করে দিয়ে, এবং অবশ্যই এটা নিয়ে ভাবের ঘরে চুরি করে আর লাভ নেই, যে কোনো কিছু লক্ষ্যবস্তুই থাকতো হিন্দুদের। তা যাই হোক, সেই উচ্ছিষ্ট সমাজ, ওই যাকে বলে হাকিমপুরে হুড়োহুড়ি, হাকিমপুরে বর্ডার দিয়ে কে আগে কতটা দ্রুত ছুটে বেরিয়ে যাবে তার প্রতিযোগিতা লেগেছে। সেই দেগঙ্গা, বসিরহাট, শাকচুড়ো, ওদিকে চলে যান কুলতলি, পাথর প্রতিমা, সংগ্রামপুর, এই সমস্ত জায়গা জুড়ে এই হাকিমপুরে লাইন দিয়েছে। ভাববেন না যে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের উচ্ছিষ্ট অংশ, এটা সারা ভারতবর্ষ থেকেও কিন্তু আসছে। ওই দেখিয়েছিলাম যে মুম্বাইয়ের বান্দ্রা
গরিবনগর, সেখান থেকে হাওড়া। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলে দিয়েছেন, হাওড়া স্টেশনের আরপিএফ কে বলা আছে ওখান থেকে তাদের আর কোর্টে পাঠানোর দরকার নেই, সোজা ওখান থেকে ধরো, বিএসএফ এর হাতে দাও, বায়োমেট্রিক দাও, হাতের ছাপ দাও, চোখের ছাপ দাও, যাতে আর ফিরে না আসতে পারে, সোজা পার করে বাংলাদেশ পাঠিয়ে দাও। দেখুন, রাজ্য দেশ আস্তে আস্তে শান্তিপূর্ণ একটা শৃঙ্খলাবদ্ধ আইনের শাসন চলা সমাজে সেটা প্রতিষ্ঠিত হচ্ছে। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের যে মন্তব্য আপনারা লিখবেন সেটাকে এই এপিসোডের সাথে শেয়ার করুন। আর নোটিফিকেশন অন রাখুন, যাতে প্রত্যেকটি এপিসোডের নোটিফিকেশন যখনই এপিসোডগুলো হয় আপনার ফোনের মধ্যে গিয়ে পৌঁছয়। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।